প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। এ ঘটনায় ট্রাম্পের ক্ষতিপূরণের বিষয়টি নাকচ করে দিয়েছে তারা, তবে তথ্যচিত্র আর দেখানো হবে না বলে জানিয়েছে সংস্থাটি। তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। সেদিন মার্কিন প্রেসিডেন্টের ভাষণের যে সম্পাদিত ক্লিপ বিবিসি প্যানোরামা তথ্যচিত্রে দেখিয়েছে, তাতে ট্রাম্প সমর্থকদের সহিংসতায় উস্কে দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। মূল ভাষণের 2 জায়গায় 2টি অংশ জোড়া দিয়ে এই সম্পাদনা করা হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ভাষণকে কেটে ফেলা হয়েছে এবং এটি এমনভাবে দেখানো হয়েছে যাতে দর্শকদের প্রতারণা করা হয়েছে। এরপরই তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত রবিবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয়। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়। বিবিসির একজন মুখপাত্র বলেন, ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠিটি পাঠিয়েছেন। বিবিসির চেয়ারম্যান সামি শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। ওই মুখপাত্র বলেছেন, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছে তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এতে বলা হয়, প্রামাণ্যচিত্রটি আবারও প্রচার করার কোনো পরিকল্পনা বিবিসির নেই। তবে মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি আছে এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করা হচ্ছে। এই বিতর্কের জেরে এর আগে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। আইন বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র কোনো দেশে ট্রাম্পের পক্ষে এই মামলা জেতা সহজ হবে না, কারণ বিবিসি দেখাতে পারবে যে এই ঘটনার ফলে ট্রাম্পের আসলে কোনো ক্ষতি হয়নি, কারণ তিনি শেষ পর্যন্ত 2024 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন। মনিরুজ্জামান বাবু, 71। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশের জন্য কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটের দাবি তুলেছেন 218 জন আইন প্রণেতা। তাদের মধ্যে 4 জন রিপাবলিকানও আছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ফাইলগুলো পুরোপুরি প্রকাশ করতে বাধ্য করার জন্যই তাদের এই ভোটের দাবি। আগামী সপ্তাহে প্রতিনিধি পরিষদে এই ভোট হবে বলে জানিয়েছেন স্পিকার মাইক জনসন। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা বুধবার হাউস ওভারসাইট কমিটিতে অ্যাপস্টেইনের ইমেল প্রকাশ করে। এগুলোর মধ্যেই রয়েছে সেই সব ইমেল যেগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখে রয়েছে। এদিকে কেবল খুবই খারাপ এবং মূর্খ রিপাবলিকানরাই অ্যাপস্টেইনের ফাইল নিয়ে আরও তদন্তকে সমর্থন দিতে পারে বলে জানান ট্রাম্প। কিয়েভকে মস্কোর সাথে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত বেশি দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে মস্কো। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়। অন্যদিকে রাশিয়ার দখলকৃত জাপোরিজিয়া অঞ্চলের একটি তেলের ডিপো এবং একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি দিনিপ্রোভেতস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের সিলেননিকোভে এলাকাও দখলের দাবি করেছে দেশটি। জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় 2 জন মন্ত্রীকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের বিরুদ্ধে অন্তত $10 কোটি ঘুষ নেয়া চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ বরখাস্ত হওয়া 2 জন হলেন আইনমন্ত্রী হারলেন হালুশঙ্কো এবং জ্বালানি মন্ত্রী ভিথলানা গ্রিনচুক। এছাড়া নিজের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ব্যবসায়িক অংশীদার তিমুর মিন্দিচের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। অভিযোগ উঠেছে পুরো ঘুষ চক্রের বিষয়টি সমন্বয়ের দায়িত্বে ছিলেন মিন্দিচ।
দুর্নীতি নিয়ে জনরোষের বিষয়টি স্বীকার করে জেলেনস্কি বলেছেন, তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের প্রতিটি তদন্তকে সমর্থন করেন। তবে বরখাস্ত হওয়া 2 মন্ত্রী কোনো অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। ইন্দোনেশিয়া ভূমিধসে 2 জন নিহত এবং কমপক্ষে 21 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার 3টি গ্রামে ভূমিধসে আঘাত হানে, এতে হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল পর্যন্ত 2 জনের মরদেহ সহ 23 জনকে জীবিত উদ্ধার করা হয়, তবে এখনও 21 জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে নরম ও অস্থিতিশীল মাটির জন্য উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এর আগে এই মাসের শুরুতে দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 15 জন মারা যান এবং আরও 8 জন নিখোঁজ হন। ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30। এবারের সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সহ উচ্চাকাঙ্ক্ষী কিছু বিষয় আলোচনা শুরু করতে আগ্রহ দেখাচ্ছে কয়েকটি দেশ। জলবায়ু সংকট নিরসনে ধনী দেশগুলোর আর্থিক দায়বদ্ধতার বিষয়টিও আলোচনায় তোলার কথা বলা হচ্ছে। জলবায়ু সংকট সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে সবচেয়ে জোর দিচ্ছে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর জোট। বিস্তারিত রিপোর্টে। 10 নভেম্বর থেকে শুরু হয়েছে 30তম জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে 2টি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ু কর্মীরা। 1, বৈশ্বিক উষ্ণতা আরও দ্রুত বৃদ্ধি রোধে বিশ্ব কি করতে পারে, এবং 2, অপ্রতিরোধ্য বিপর্যয় এড়াতে কি সময়মতো পদক্ষেপ নেওয়া সম্ভব। এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে চলেছে। পাশাপাশি জলবায়ু সংকটের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপে এসেছে রাজনৈতিক বিভেদ এবং জনতুষ্টির জোয়ার। এবারের সম্মেলনের আয়োজকরা আলোচনাকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিতে চান। গ্লোবাল সাউথের জন্য এই কপের সফলতা নির্ভর করবে 2টি প্রধান লক্ষ্যের ওপর: আর্থিক সহায়তা এবং ন্যায্য রূপান্তর। ব্রাজিল ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি নামের একটি তহবিল গঠন করতে চায়, যার লক্ষ্য হবে বিদ্যমান বন সংরক্ষণ করা এবং বন উজাড় হ্রাসকারী অঞ্চলগুলোকে পুরস্কৃত করা। তবে COP30-র সবচেয়ে কঠিন আলোচনাটি হবে জলবায়ু সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানি নিয়ে। সব মিলিয়ে COP30-কে অবশ্যই রাজনৈতিক বিভেদ কাটিয়ে উঠে জলবায়ু ন্যায়বিচার, ব্যাপক নির্গমন হ্রাস এবং দুর্বল দেশগুলোর জন্য অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক ঐক্যের একটি বার্তা দিতে হবে। যদিও আয়োজক হিসেবে ব্রাজিলের সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই, তবে সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা। চৈতি সরওয়ার, ৭১। অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বৃহস্পতিবার ভোরে সালফিত শহরের উত্তর পশ্চিমে হাজ্জা হামিদা মসজিদে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, বসতি স্থাপনকারীরা মসজিদটির প্রবেশপথে দাহ্য পদার্থ ঢেলে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় নানা বর্ণবাদী স্লোগান দিয়ে মসজিদের দেয়াল ভাঙচুরও করে তারা। তবে পুরো মসজিদটি পুড়ে যাওয়ার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য ছুটে যান। আওকাফ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটিকে জঘন্য অপরাধ এবং মুসলমানদের অনুভূতির উপর স্পষ্ট আক্রমণ বলে অভিহিত করেছে। এদিকে বেথলহেমের কিসান গ্রামে জমি চাষের সময় বাসিন্দাদের উপর হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। হামলায় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে আহত করে ইসরায়েলি বাহিনী। এদিকে মসজিদে হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা জানান। এছাড়া জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইভাবে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের সহিংসতা এবং অবৈধ বসতি সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি শর্ত মেনে গাজায় আটক থাকা আরও একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এ তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি জিম্মির মৃতদেহটি ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর মৃতদেহটি শনাক্তের জন্য দেশটির জাতীয় ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। এর ফলে গাজায় এখনও আরও 3 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হামাসের কাছে রয়েছে। অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখনও পর্যন্ত হামাস গাজায় আটক থাকা 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি বাহিনীর হামলায় এক মাসে নিহত হয়েছেন 260 জন ফিলিস্তিনি, আহত আরও 632 জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযান। হেব্রনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের লড়াই এবং কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। শীতের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে গাজার রাফা শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন এবং তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ। এতে করে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে আছে। জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ ও এর সহযোগী সংস্থাগুলোর উদ্যোগে গাজা উপত্যকায় টিকা বঞ্চিত শিশুদের জন্য শুরু হয়েছে বিশেষ ক্যাচ আপ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। প্রায় 44,000-এর বেশি শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসার লক্ষ্যে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনআরডব্লিউ এর সহযোগিতায় এই উদ্যোগে ইউনিসেফ জানিয়েছে, টানা 2 বছরের সংঘাতে হাজারো শিশু নিয়মিত টিকা, পুষ্টি সহায়তা এবং বৃদ্ধি পর্যবেক্ষণ থেকে বঞ্চিত হয়েছে। এই ক্যাম্পেইনে হাম, পোলিও ও নিউমোনিয়া প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। 9 নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে 18 নভেম্বর পর্যন্ত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা এখনো পর্যন্ত 114 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। দপ্তরের মুখপাত্র থামিন আল খিতান বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেসামরিক মানুষের উপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে বলেও জানান তিনি। এছাড়া 2 বছরের বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি। থামিন আল খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হয় এই দুই দেশের মধ্যে। পূর্ব পশ্চিম সীমান্ত 2 ফ্রন্টে পাকিস্তান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের নয়াদিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই দাবি করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। খাজা আসিফ বলেন, পূর্বে ভারত এবং পশ্চিমে আফগানিস্তান উভয় সীমান্তেই লড়াইয়ের জন্য প্রস্তুত পাকিস্তান। তিনি বলেন, যদি দুই দেশই চূড়ান্ত লড়াই চায় তাহলে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া বিকল্প কিছু থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণে 12 জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করেন খাজা আসিফ। পাকিস্তানের বহুল আলোচিত 27তম সাংবিধানিক সংশোধনী কার্যকর হওয়ার পরপরই সুপ্রিম কোর্টের 2 বিচারপতি মানসুর আলী শাহ এবং আথার মিনাল্লাহ পদত্যাগপত্র জমা দিয়েছেন। 2 জন বিচারপতি তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পাঠিয়েছেন। 13 পৃষ্ঠার পদত্যাগপত্রে বিচারপতি শাহ সংশোধনীকে পাকিস্তানের সংবিধানের ওপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সংশোধনীটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিচ্ছে, বিচার ব্যবস্থাকে কার্যনির্বাহী শাখার নিয়ন্ত্রণে নস্যাৎ করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তিকে আঘাত করছে। অন্যদিকে বিচারপতি আথার মিনাল্লাহ তার পদত্যাগপত্রে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। এর আগে বুধবার জাতীয় পরিষদের সংশোধনীর পরিবর্তিত খসড়া অনুমোদনের পর বৃহস্পতিবার সিনেটেও তীব্র বিরোধীর মধ্যেই বিলটি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71 সাথে।